দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই সনদে সই করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। এতে স্বাক্ষরকারী দলের সংখ্যা বেড়ে হলো 25টি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দল। গত 17 অক্টোবর শুক্রবার জুলাই জাতীয় সনদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরামের নেতৃবৃন্দ। তবে সেই সনদে স্বাক্ষর করেনি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন এই দলটি। রবিবার দুপুরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল যায় জাতীয় ঐকমত্য কমিশনে। এ নিয়ে গণফোরাম সহ 25টি রাজনৈতিক দল জুলাই সনদে সই করল। যে ঐক্য বাংলাদেশে আজকে সমস্ত দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব। গত 54 বছরে যেটা আমরা পারি নাই, সেটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের আশা বাকি দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। আমরা সবসময় সকলের প্রতি আবেদন জানাচ্ছি যে যারা বাকি আছেন তারা যেন স্বাক্ষর করেন, কারণ এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা রাজনৈতিক দল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। জামায়াত নেতারা বলছেন গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের সাথে জুলাই সনদ স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কার প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, আর এটাকে আইনি ভিত্তিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন। 28 অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলনকে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দিতেই ইচ্ছাকৃতভাবে এর নকশা করা হয়েছে। নাহিদ বলেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের উপর ভিত্তি করে উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবিকে একটি সাংবিধানিক সুরক্ষা হিসেবে কল্পনা করা হয়েছিল, কিন্তু জামাত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে নিজেদের হীন স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। রোববার ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে তারা বলেন, প্রয়োজনে বর্তমান কমিশনের পদত্যাগে আন্দোলনে নামবেন তারা। এনসিপি শাপলা প্রতীকের বিকল্প কিছু ভাবছে না বলেও জানান নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য শাপলার বিকল্প প্রতীক পছন্দ করার শেষ দিন ছিল রবিবার। বিষয়টি নিয়ে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে 1.5 ঘণ্টার বৈঠক করে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্বর মধ্যযুগীয় রাজা বাদশার মতো স্বেচ্ছাচারী আচরণ করছে। এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক, একটা নিরপেক্ষ, একটা স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যে এটা স্পাইনলেস একটা নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। বর্তমান বাংলাদেশ খুব ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, সরকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে করবে? রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই, তাহলে আপনি কোন ভিত্তিতে
একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন, সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে দেশবাসীর একটি ক্রেডিবল ইলেকশন দিতে, সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সুরাহা সমাধান না করে, এই ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারেনি জানিয়ে এনসিপি নেতারা বলেন, শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী তারা। এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই। চিফ ইলেকশন কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে, তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি, শাপলাকে দ্রুত অ্যানলিস্ট করে শাপলা প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য। এনসিপি নেতাদের অভিযোগ, শাপলাকে কেন ইসি প্রতীকের তালিকাভুক্তি করবে না সেটার স্পষ্ট কোনো নীতিমালা নেই। এছাড়া কোন নীতিমালার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে প্রতীক দেওয়া হয় সেটারও স্পষ্ট নীতিমালা নেই। তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহু পুরনো একটি তেঁতুল গাছ। প্রাচীন বৃক্ষ হিসেবে গাছটির দেখভালের দায়িত্ব নিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে এই গাছের বয়স অন্তত 500 বছরের বেশি। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার দূরে নাচল উপজেলার সুরলা গ্রামে ঢুকতেই চোখে পড়বে বিশাল আকৃতির এই তেঁতুল গাছ। বিশেষজ্ঞদের মতে গাছটির বয়স 500 বছরের বেশি, তবে স্থানীয়দের দাবি এর বয়স 700 থেকে 800 বছর। তেঁতুল গাছের বয়স তো আমরা বলতে পারি না, আমার বাবারাও বলতে পারে না, এই অবস্থায় দেখেছি, আমার দাদারাও বলেছে এরকমই দেখেছি। তেঁতুল গাছ নিয়ে অনেকের রহস্য যে তেঁতুল গাছ এত বড় গাছ, এর বয়স কত হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলেছেন যে এটা 500-র উপর, 500 বছর করে কিন্তু এই গাছের বয়স। 10 কাঠা এলাকা জুড়ে বিস্তৃত গাছটির উচ্চতা প্রায় 250 ফুট। স্থানীয়দের কাছে এটি দেবস্থান হিসেবে পরিচিত। একে যদি সংরক্ষণ না করা যায় তাহলে আমাদের প্রজন্মরা হয়তো এই গাছগুলো জানবে না। জ্ঞান হওয়ার পর থেকে আমরা এইভাবে দেখতেছি। আর তেঁতুল গাছটা খুব ঐতিহ্যবাহী গাছ। একসময় জমিদার কুঞ্জুমোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এই স্থান। ছিল বিশাল এক কালী মন্দির, দূর দূরান্ত থেকে লোকজন আসতো পূজা অর্চনা করতে। এখনো গাছের পাশের ছোট্ট মন্দিরে পূজা হয়। যত্ন অবহেলায় বলা যায় যে এই তেঁতুল গাছটি আছে। আমরা এটি সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করব। আমরা বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে আমরা এই তেঁতুল গাছটি যেন তা পরিচর্যা করতে পারি, দর্শনার্থীদের জন্য যেন আরো সুন্দরভাবে আমরা এটা উন্মুক্ত রাখতে পারি সেই ব্যবস্থা নেব। জেলা প্রশাসনের পক্ষ থেকে গাছটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এর গায়ে ঝুলানো হয়েছে সচেতনতামূলক বোর্ড। গাছটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা বর্ষণের পর যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক ইসরায়েলি হামলায় অন্তত 44 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসের হামলায় 2 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজা সহ অঞ্চলটির বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজার আল জাওয়াইদা শহরে হামাসের আল কাশেম ব্রিগেডের অন্তত 6 জন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাভুও রয়েছেন। যদিও ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছে হামাস। গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলে 80 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং প্রায় প্রতিদিন গাজার মানুষের ওপর হামলা চালিয়েছে। উপত্যকাটির মিডিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 97 জন ফিলিস্তিনি নিহত এবং 230 জন আহত হয়েছেন। খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু বেলা 3:30টায়। টানা 4 ম্যাচ হারে কঠিন সমীকরণের মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তাই লঙ্কানদের পাশাপাশি জয় পেতে হবে ভারতের বিপক্ষেও। তবে ইংল্যান্ডের বিপক্ষে ভারত হেরে যাওয়ায় কিছুটা আশা তৈরি হয়েছে বাংলাদেশের শিবিরে।
দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, আগুন পুরোপুরি নিভল ২৬ ঘন্টায়। ফায়ার সার্ভিসের সদস্যদের ভেতরে ঢোকার অনুমতি পেতে ১ ঘন্টার বেশি সময় লাগে বলে অভিযোগ। শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের প্রসঙ্গে এই শিরোনামটি। সবকিছু আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে, যত ধরনের অভিযোগ আছে প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে বলেছেন শেখ বশিরউদ্দিন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। এরপর রয়েছে, সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। আইজিপি বাহারুল আলমের বিশেষ সাক্ষাৎকার থেকে এই তথ্যটি উঠে এসেছে। এছাড়া রয়েছে, আদেশে কি থাকবে, ভিত্তি কি হবে ঠিক করছে কমিশন। প্রসঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন। দর্শকের পরে আছে দৈনিক ইত্তেফাকের শিরোনামে রয়েছে, শতাধিক কোটি টাকা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। বিজিএমইএ প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন। ২৭ ঘন্টা পর নিভল আগুন, চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ। একাধিক তদন্ত কমিটি, বিকল্প উপায়ে চলছে পণ্য খালাস। ইত্তেফাকে আরও রয়েছে, ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন। দলগুলোর সঙ্গেও কথা হয়েছে। এ মাসে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ। একটি ভিন্ন প্রসঙ্গ, জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার। ঢাবিতে বিক্ষোভ মিছিল, তাঁতিবাজার মোড় অবরোধ শিক্ষার্থীদের। দর্শকের পরে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, টনক নড়েছে সরকারের। ২৭ ঘন্টা পর নিভল বিমানবন্দরের আগুন। এবার টার্গেট কি পোশাক শিল্প, বাড়ছে নাশকতার সন্দেহ, এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আরেকটি শিরোনাম, আগুনের ঘটনা বেবিচক, কেন তদন্ত করছে না, সাবেক চেয়ারম্যানের প্রশ্ন। দর্শকের পরে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি, বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি। হ্যাঙ্গার কাস্টমস গুদামও নিরাপত্তা ঝুঁকিতে। ২৫ বছরের পুরনো দুর্বল অগ্নি নির্বাপনী ব্যবস্থা আধুনিকায়নের দাবি উপেক্ষিত, বড় বিপর্যয়ের শঙ্কা। আগুনে শত কোটি টাকার বেশি ক্ষতি, কাঁচামাল পুড়ে যাওয়ায় রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা। একটি বিশেষ লেখা রয়েছে, নানা সূচকে ইমেজ ক্রাইসিসে বাংলাদেশ। সবশেষ আমাদের কাছে রয়েছে দৈনিক আমার দেশ। তাদের শিরোনাম, শাপলার বিরোধে শঙ্কায় গণতান্ত্রিক উত্তরণ। এছাড়া রয়েছে, মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার শঙ্কা। শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন প্রসঙ্গে আরেকটি শিরোনাম, ২০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা ১টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।